বিএনপি নামক দলের আসল পরিচয় ফাঁস হয়ে গেছে। ঘটনা আড়াল করতে প্রথম আলোর সহায়তায় বিএনপির ব্যর্থ চেষ্টা। দর্শক, বিএনপি ভারতপন্থী দল, বিএনপি ভারতের দালাল। তারেক রহমান দিল্লিকে ম্যানেজ করে এসেছেন, এটা ধ্রুব সত্য, দিবালোকের ন্যায় সত্য, চন্দ্র সূর্যের মতো সত্য, বিয়ন্ড রিজনেবল ডাউট সত্য। এতে কোনো সন্দেহ সংশয় নেই। বিশেষ করে এটা রাজনীতিতে কায়েম হয়ে গিয়েছে। বিএনপি এখন ভারতপন্থী দল এবং তারেক রহমান দিল্লির সিগন্যালে এসেছেন, দিল্লিকে ম্যানেজ করে এসেছেন। এটা ভারত থেকেই ফাঁস হয়ে গেছে এবং তারেক রহমানের যে নানান বক্তব্য সেখান থেকে স্পষ্ট হয়ে গেছে। অতএব বিএনপি ভারতপন্থী দল, এতে কোনো সন্দেহ নেই। ব্রেকিং নিউজ, জামাত এবং এনসিপির যে জোট বা এটার সাথে সম্পৃক্ত যে জোটগুলো আছে, আগামী জাতীয় নির্বাচনকে তারা বর্জন করছে। আর চাঞ্চল্যকর এই তথ্য এসেছে একজন সাংবাদিকের কাছ থেকে। তবে কে সাংবাদিক, তার মোটিভ কি, তার কাছে কি জামাতের কোনো যে নির্বাচনী আয়োজন, যে তাদের যে পরিচালনা কমিটি আছে, তারা কেউ বক্তব্য দিয়েছে অথবা এনসিপি দিয়েছে? না। ডাক্তার জাহেদ নিজ থেকে মাঝে মাঝে পাগলের মতন প্রলাপ বকেন। চিনছে তো ডাক্তার জাহেদের, যে বাবরিওয়ালা চুল, সাংবাদিক ইলিয়াস খাটখট কাঁপাই দিয়েছিল যেই জাহেদের, এরকম লম্বা করে। এই ঋণ খেলা পিতার ঘুম হারাম করে ছেড়ে দিব। নির্বাচিত হই আর না হই, বাংলাদেশের জনগণের সাথে যারা প্রতারণা করে, যারা বাংলাদেশের জনগণের টাকা দিয়ে যাদের নিজেদের পরিবারকে বিদেশে বসিয়ে আরামায়েশের জীবন কাটায়, তাদের জীবনকে নরক বানায় ফেলবো জনগণকে সাথে দিয়ে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুট তরাজ এবং নিজেরা মারামারি কইরা 200-র উপরে চলে যাওয়া, পাথর দিয়ে মারা, এগুলো আমরা দেখা না কাহিল হয়ে পড়ছি। তো ভালো লাগতেছিল না, অস্থির হয়ে গেছি, চিৎকার করে বলতেছি, কোথায় প্রশাসন, কোথায় মিলিটারি, কোথায় র্যাব, কোথায় পুলিশ, কেউ কেন কোনো অ্যাকশন নিতেছে না? অপারেশন হার্ট 1, 2, 3, 4 চলতেছে, কোনো লাভ হচ্ছে না। কারণ কি জানেন? কেউ তো থামায় রাখতে পারতেছে না। 50 বছর নষ্ট করেছি। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমাদের 50টা বছর নষ্ট হয়েছে। আমরা সামনে আর আমাদের যে সম্ভাবনা, সুযোগ বা যে রিসোর্স গুলি আছে, আমরা আর এগুলি নষ্ট করতে চাই না। কাজে আল্লাহর ওয়াস্তে আপনারা এগুলি বন্ধ করেন। জামাত জোটের প্রার্থীদের অসাধারণ সৃজনশীল সফল কৌশল, ব্যাপক সারা। বিএনপিকে অনেক দূর পিছিয়ে বা পিছনে রেখে জামাত অনেক দূর অলরেডি এগিয়ে গেছে। দর্শক, আল্লাহ যাদেরকে ক্ষমতা দিবেন তাদের মাথায় কত ক্রিয়েটিভ সৃজনশীল বুদ্ধি দেন, এটা আল্লাহর পরিকল্পনা। যত ধরনের শয়তানি, যত ধরনের দুর্বুদ্ধি এই গণহত্যা করার জন্য, গণহত্যাকে আড়াল করার জন্য ইন্টারনেট বন্ধ রাখা। আসামি সালমান এফ রহমানের সাথে জুনায়েদ আহমদ পলকের কনভারসেশন দেখা যাচ্ছে যে তারা প্ল্যান করছেন কিভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো বন্ধ রাখা যাবে এবং সেই ব্যাপারে সরকারের কতটুকু সক্ষমতা আছে এবং কতটুকু এই সমস্ত কোম্পানিগুলোকে রিকোয়েস্ট করে বন্ধ করতে হবে। পলক বলছে আমাদের 70% সক্ষমতা আছে, আমরা নিজেরা এটা বন্ধ করতে পারি। রাজমিস্ত্রির পোলা এমপি ইলেকশন করতেছে, এটাই তো সবচেয়ে বড় বিষয়। তো দর্শক, এই জায়গায় এখন এই পরিচয় তো বিএনপি আড়াল করতে চাইবে, কারণ বিএনপি দেখেছে যে বিএনপি প্রকাশ্যভাবেই নিজেদের ভারতপন্থী হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে, ভেবেছিল যে তাতেই লাভ, কিন্তু দেখছে না উল্টো অ্যাকশন। বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে জামাতকে, শিবিরকে পাকিস্তানি বলার কারণে দেখা যায় বিএনপির পরাজয় আরো সহজ হয়েছে, শিবিরের বিজয় আরো সহজ হয়েছে। এখন জামাত শিবিরকে পাকিস্তানপন্থী বলা যাবে না, এখন নিজেদেরকে ভারতপন্থী হিসেবে প্রমাণ করা যাবে না, কিন্তু মুহূর্তে মুহূর্তে তাদের আসল পরিচয় ফাঁস হয়ে যাচ্ছে। দর্শক, বিএনপির এক দালাল আছে, এই ছেলেটার জন্য আমি তাকে রেসপেক্ট করতাম, অনেক পরামর্শ দিয়েছি মায়া হয়। ছেলেটা হচ্ছে তামিম ইকবাল, সাবেক ক্যাপ্টেন, বাংলাদেশের একজন সুপারস্টার ছিল। বাংলাদেশের মানুষের আবেগ ছিল তামিম ইকবালের প্রতি। ভদ্র ক্রিকেটার, ভদ্র মানুষ, ব্যক্তি জীবনও যথেষ্ট ডিসেন্ট। আমি এবং আমার স্ত্রী তার ভক্ত, তার ক্রিকেটের ভক্ত। কিন্তু এই ছেলেটা বিএনপি নামক ভাইরাসের কাছে এসে পচে গলে নষ্ট হয়ে গেছে। এখন তামিম ইকবালকে মানুষ সিসি করে, তাকে নিয়ে ট্রল করে। তামিম অলরেডি সাকিব মাশরাফিদের কাতারে চলে গিয়েছে। সাকিব মাশরাফি তো ক্রিকেটার হিসেবে অসাধারণ ছিল, কিন্তু মানুষ তাদেরকে ঘৃণা করে। তামিম ইকবাল এখন ওই কাতারে চলে গেছে, কারণ একটাই, যে বিএনপির দালালি করতে গেছিল। ভালো মানুষগুলো যারাই বিএনপির সংস্পর্শে যায় তারা পচে গলে একদম নষ্ট হয়ে যায়। তার একটা প্রমাণ তামিম ইকবাল, আর একটা প্রমাণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজা। যে খাদিজা কতটা জনপ্রিয়, পুরো বাংলাদেশ তার পক্ষে ছিল। খাদিজা অনেকটা ওসমান হাদির মতো ছিল। সেই খাদিজা বিএনপিতে যোগ দিয়েছে, এখন বিজয়ী প্রার্থীর অর্ধেকেরও কম ভোট পায়। জনবিচ্ছিন্ন, গুরুত্বহীন একজন নেত্রী, এবং তাকে কেউ এখন আর পছন্দ করে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের নেতা রাকিব তেমন জনপ্রিয় ছেলে, কিন্তু বিএনপির সাথে জোট করে আজকে মারা খেল। যারাই বিএনপির সংস্পর্শে যায় তারাই ধ্বংস হয়, এবং এটা অনিবার্য। দর্শক, তামিম ইকবাল যেহেতু বিএনপির ক্রীড়া উইং এর এখন প্রধান বলা যায়, তারেক রহমানকে ভালোই সার্ভিস দেন। এই তামিম ইকবাল বলছেন, মানে ইনিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে এই যে বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না, হয় নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হবে, না হলে বিশ্বকাপই খেলবে না, এটা বিরোধিতা করছে যে এটা ঠিক হচ্ছে না। তার মানে ভারত বাংলাদেশের ক্রিকেটারদেরকে বের করে দিবে, তাদেরকে পিটাবে, মারবে, বাংলাদেশের ক্রিকেটাররা ভারতের নিরাপত্তা সংকটে থাকবে, বাংলাদেশের ইমেজের উপর আঘাত আনবে, তাতে এই ভারতের কাম বিএনপি দালাল তামিম ইকবালের কিছু হয় না।
কত বড় নোংরা এই ছেলেটা দেখেন। ইনিয়ে বিনিয়ে বলছে ভারতের বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত, এর মানে ভারতের দালালও। এক বিসিবি এক পরিচালক ভারতের দালাল বলেছে, পিওর ভারতের দালাল, কোনো সন্দেহ সংশয় নেই। ভারতীয় ক্রিকেট বোর্ডের লোকজন অথবা আইসিসিতে যারা ভারতের আছে, ওরা তামিমকে বলেছে যে বাবা তুমি একটু বুঝিয়ে শুনিয়ে আনো, দেখো এখন ওকলাতি শুরু করেছে। এটি হচ্ছে ভারতের দালালি। তামিম ইকবালের হোয়াটসঅ্যাপ চেক করা হোক, আপনি পাবেন, ইমেল চেক করা হোক। আইসিসিতে ভারতীয় কর্মকর্তা এবং ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সাথে ডেফিনেটলি কোনো একটা কথা হয়েছে, যার ফলে এই দালালি শুরু করছেন। ভারতে বাংলাদেশ যাবে, এটা ওকলাতি শুরু করেছে। মানে এই বিষয়টা টেনে আনলাম এই কারণে যে বিএনপি যে ভারতপন্থী দল, এতে কোনো সন্দেহ সংশয় নেই। এবং মোস্তাফিজের সাথে যে অন্যায়টা করেছে, পুরো বাংলাদেশ মোস্তাফিজের পাশে প্রতিবাদ করেছে ভারতের বিরুদ্ধে। কিন্তু তারেক রহমান কিছু বলেছে, বিএনপি কিছু বলেছে, আপনি দেখাতে পারবেন না। তার মানে বিএনপি ভারতের দালাল বলেই ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায়, কারণ ভারতপন্থী প্রশাসনের লোকজন বা ভারতপন্থী গোয়েন্দারা, ভারতপন্থী সেনাবাহিনী বিএনপিকে জিতিয়ে দিবে, এভাবে তারেক রহমানের সাথে একটা চুক্তি হয়েছে। এখন যেহেতু রাজনীতিতে একদম সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়ে গেছে যে বিএনপি ভারতের দালাল, ভারতপন্থী দল, এবং পিনাকি ভট্টাচার্য এরাও প্রমাণ করে দিয়েছেন যে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হচ্ছে বিএনপি, এবং বিএনপির যে ন্যারেটিভ গুলো যদি দেখেন, ওটা ভারতের সেই বস্তা পচা ন্যারেটিভ। আওয়ামী লীগ যা বলতো এখন ভারতের নির্দেশে বিএনপি সেটাই বলো, যেভাবে হুজুরদের গালি দিত সেম ভাবে দেয়, যেভাবে আওয়ামী লীগ ভারতের নির্দেশে ওয়াজ মাহফিলে বাধা দিত সেম ভাবেই দেয়, কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না। তো দর্শক, এই জায়গায় এখন বিএনপির পক্ষে বা প্রথম আলো জেগে উঠেছে, বিএনপিকে একটু দায় মুক্তি দেওয়া যায় কিনা। প্রথম আলোর কলাম, বিএনপিকে যেসব কারণে ভারতপন্থী দল বলা যায় না। এক দালাল এসেছে, এক দালালকে বলতে যেতে হবে। আপনি যদি পাসপোর্ট অফিসে যান, বাংলাদেশের যেসব জায়গায় দালাল ছাড়া কাজ করা কঠিন, সেসব জায়গায় যান, আপনি দেখবেন যে এক দালাল বলে যে ও দালাল না, ও কিসের দালাল। তো এরকম হচ্ছে ঘটনা। এক চোর বলে যে চোর না, এক চোরের সার্টিফিকেট আর এক চোরের পিউরিটির জন্য কি চলে? চলে না। এক দালালের সার্টিফিকেট আর এক দালালের দায় মুক্তির জন্য কি চলে? চলে না। এরকম প্রথম আলো নিজেরাই ভারতের প্রোডাক্ট। প্রথম আলো এডিটোরিয়াল পলিসি পুরোপুরি ভারতপন্থী, সারা জীবন ভারতকে সার্ভিস দিয়েছে। সেই প্রথম আলো বলে যে বিএনপিকে ভারতপন্থী বলা যায় না, এটা হাস্যকর। মুছে ফেলা যাবে না, এটা রাজনীতিতে কায়েম হয়ে গেছে। আমরা একটু দেখি এই হাস্যকর কলামটা, নানান কিছু বোঝানোর চেষ্টা করেছে। একবার চিন্তা করে দেখেন তো, মানে কেমন দালালিটা করছে বিএনপিকে বাঁচাতে। দেখেন, একবার চিন্তা করে দেখেন তো, এইটা পত্রিকার ভাষা একটা দলের পক্ষে এভাবে নোংরামি করতে পারে? একবার চিন্তা করে দেখেন তো, আপনার বাবাকে হত্যা, আপনার মাকে জেলে বিনা চিকিৎসায় ফেলে রাখা, আপনি আপনার ভাই নির্বাসনে আপনাকে পঙ্গু করে ফেলার চেষ্টা, সবকিছুতেই সহায়তাকারী হিসেবে সন্দেহভাজন, তার সঙ্গে সম্পর্ক আপনি কিভাবে দেখেন? তবে হ্যাঁ, সে রাষ্ট্রের শপথ নেওয়ার পর অবশ্যই সব ব্যক্তিগত আবেগের বাইরে থাকতে হয়, তখন অবশ্যই রাষ্ট্রের নীতিতে কাজ করতে হয়, তা না হলে শপথ ভাঙার মতো অপরাধ বিস্তারিত বলার আগে ইতিহাসে যাই। মানে বিএনপিকে বোঝানোর চেষ্টা করছে যে তারেক রহমানকে হত্যা করেছে ভারত, খালেদা জিয়াকে জেলে রেখেছে ভারত, কোকোকে হত্যা করেছে, এখন তার সাথে তারেকের সম্পর্ক এটা কি হয়? অবশ্যই হয়। ক্ষমতার জন্য মানুষ এভাবে নিচে নামতে পারে, পশুর চেয়েও খারাপ হতে পারে। এটাই হয়েছে বিএনপির ক্ষেত্রে। ক্ষমতার ক্ষেত্রে বন্ধু শত্রু বলতে কিছু নেই, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, এটি হচ্ছে সত্য কথা। আর এই যে খালেদা জিয়ার জেলে যাওয়া, যে ওরা এগুলো প্রথম আলো নিজেই তো সারা জীবন ভারতের দালালি করছে, এখন তারা এসব কথা বলছে কেন? যদি 10 জানুয়ারি শেখ হাসিনা ভারত সফরে ঢাকা বিশাল আলোচনা জন্ম দিয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী ঘোষণাপত্রে এমন কিছু খুঁজে পাওয়া যায়নি যে হাইপ বা উত্তেজনা যৌক্তিকতা দিত। ছিটমহল বিনিময় কার্যক্রম কিস্তি চুক্তি না হাসিল উল্লেখযোগ্য, আর অনেক নানান হাবিজাবি কথা বলছে। এখানে আওয়ামী লীগকে বাঁচানোর চেষ্টা করছে, আবার বিএনপি ভারতপন্থীরা এটা নিয়ে বিনিয়ে প্রমাণ করার চেষ্টা করছে। তারা কোন চান্দাবাজকে ভোট দিবে না, কোন ভারতের দালালকে ভোট দিবে না। তো আমি ওনার একজন কি বলা হয় যে দর্শক, ওনার কথা শুনি, বিশ্লেষণ শুনি, ভালোই লাগে, যথেষ্ট যুক্তি দিয়ে বিশ্লেষণ করেন। তবে কিছু কিছু বিশ্লেষণে আমার মনে হয় যে অতিরঞ্জিত করেন, হালকা পাকনামিও করেন ডাক্তার জাহেদ। জামায়াত এবং এনসিপি জোট তারা নির্বাচন বর্জন করছে, জাহেদের কেন মনে হয়েছে? এখন বাবা তোমার মনে হয়েছে জাহেদ, এটা তোমার ভিতর রাখো। এখন তুমি যখন এটা পাবলিকলি এরকম জানাচ্ছ, তো মানুষ কি ভাবে? ডাক্তার জাহেদ কিন্তু শতভাগ ইসলামিক রাজনৈতিক বিরোধী একজন ব্যক্তি। জামাতকে ৭১ রাজাকার ছাড়া আর কিচ্ছু মনে করে না। জাহিদ মনে করে জামাতের হাতে দেশ গেলে এই দেশ শেষ হয়ে যাবে, পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করবে, এমনকি এনসিপি জামাত মিলা এই দেশটাকে পাকিস্তানের হাতে তুলে দিবে। ডক্টর জাহিদের ভিডিও যারা দেখেন, দেখবেন যে সারাদিন তার মাথায় এটা গিজ করে। সাংবাদিক ইলিয়াস পিনাকির মাথায় গিজ করে যে এই দেশ ভারতের দখলে চলে যাবে, তারেক জিয়া ভারতের সাথে হাত মিলিয়ে ফেলছেন। মানে ওনাদের বক্তব্য হচ্ছে এরকম, আর জাহিদের বক্তব্য হচ্ছে যেটা পাকিস্তান হয়ে যেতেছে। সমস্যা হচ্ছে কি, এরা যেই দলকে সাপোর্ট করে, এরা যেই দল থেকে সুযোগ সুবিধা পায়, তো এরা ওই দলের পারপাসে সার্ভ করে, এর বাইরে কিন্তু কিছু না। এখন পিনাকি এবং ইলিয়াস কিছুটা জামাত ঘেঁষা, এটা এখন সবাই বুঝে। পাকিস্তান ঘেঁষা ইলিয়াস তো প্রকাশ্যেই বলে। তো এরা কি করে? পাকিস্তান ঘেঁষা যে লোকগুলো হবে এরা ভারত বিরোধী হবে, আবার ভারত ঘেঁষা যে লোকগুলো হবে এরা পাকিস্তান বিরোধী হবে, বাংলাদেশ ঘেঁষা লোকগুলা বাংলাদেশেরই থাকবে। এখন জাহিদের কেন মনে হচ্ছে? আমার মনে হচ্ছে জাহিদের এই ধরনের বক্তব্য দেওয়া ভেবে চিন্তে দেওয়া উচিত। এটা জাহিদের বিশ্লেষণটা কি, যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
11 দলীয় জোট আপনার নানা রকম অভিযোগ তুলছে। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশন প্রশাসনের ভূমিকা নিয়ে একের পর এক অভিযোগ তুলছে শরিক দলগুলো। তো তার বক্তব্য যে এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, এই জোট কি শেষ পর্যন্ত নির্বাচন বর্জনের পথে হাঁটতে পারে? আমার মনে হয় না। জামাতের যে রাজনৈতিক প্রচার প্রচারণা এটা তারা চালাচ্ছে, বিএনপি যতটুকু প্রচার প্রচারণা দরকার সবাই চালাচ্ছে। এখন জাহিদের কেন মনে হইতেছে? জাহিদ তো বিএনপির নীতি নির্ধারণী কমিটির কেউ না, সাংবাদিক। তো জাহিদের মনে হচ্ছে একাধিক সম্ভাবনা একবারে উড়িয়ে দেওয়া যায় না। কেন? মনোনয়ন প্রত্যাহারের দিন পার হয়ে প্রতীক বরাদ্দ হলেও কোন জোট চাইলে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিতে পারে। অতীতে এমন নজির আছে। বিএনপি এবং জামাত এবং এনসিপির পক্ষ থেকে অভিযোগ যে প্রশাসন এবং নির্বাচন কমিশন কার্যত বিএনপির পক্ষে কাজ করছে। এমনকি নির্বাচন কমিশন গিয়ে জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদেরকে বলছেন, কেউ কেউ প্রকাশ্যে বলছেন তারেক রহমানকে ক্ষমতায় বসিয়ে দেওয়াই যখন এই সরকারের বা এই প্রশাসনের বা এই নির্বাচন কমিশনের মূল উদ্দেশ্য। এসব অভিযোগের পেছনে দুই ধরনের উদ্দেশ্য থাকতে পারে। একদিকে একটি প্রশাসনের উপর চাপ তৈরির কৌশল, যা গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে যুক্তিসঙ্গত। অন্যদিকে ভবিষ্যৎ নির্বাচন বর্জনের যুক্তি তৈরির প্রস্তুতি হতে পারে। যদি ধারাবাহিকভাবে বলা হয় লেভেল প্লেইং ফিল্ড নাই, তাহলে এক পর্যায়ে বলা সহজ হয় এই নির্বাচনে অংশ নেওয়ার কোনো অর্থ নেই। জাহিদের বক্তব্য যেগুলো বিভ্রান্ত তরিকারী। আমার মনে হয় না যে জামাত 71-এর পরে এত সুদিন জামাত কখনো দেখছে আর এতটুকু প্রশাসন সিস্টেম তার পক্ষে পাইছে, বা এতটুকু জামাতের পক্ষে জনমত তৈরি হয়েছে যতটুকু হয়েছে। এই সিস্টেমটা বা এই সুযোগটা জামাত এটার কাজে না লাগে কি করবে? ডক্টর ইউনূসের ক্ষমতা বসে রাখবে? জামাতে তো পাগল তো না। আর এনসিপির কি আর তো কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই। আর এবার নির্বাচনেও এনসিপির যতটুকু এখনো 2-10% ভোট আছে, 2-10টা ভোট আছে, এটাও যতদিন যাবে এদের কমবে, কারণ এদের কর্মকাণ্ড বিতর্কিত। দুই একটা ছেলে ছাড়া, হাসনাত আব্দুল্লাহ এবং ধরেন তাসনিম যারা ছাড়া বাকি যা আছে এখানে সবগুলো বিতর্কিত। তো আপনি হাসনাত আব্দুল্লাহ টুকটাক বিতর্ক আছে, কিন্তু তো সবকিছু মিলিয়ে জামাত এবং এনসিপি এই নির্বাচন বর্জন করার কোনোভাবে মনে হয় না। কারণ লোকালি তাদের যে এমপিরা আছেন, মানে হবু এমপি বা ভবিষ্যৎ এমপি বা তাদের প্রার্থীরা আছেন, যথেষ্ট কাজ করতেছেন। অফিস টফিস তৈরি করা হয়েছে, মুভমেন্ট আছে, গ্রামে গ্রামে চলতেছে। তো নির্বাচন যদি নাই করবে, এগুলো কি আইওয়াস? তাহলে জাহিদ বড় বিশ্লেষক, জামাতের ভেতর থেকে তার কাছে তথ্য আসে সম্ভবত, সেটা জাহিদ ভালো বলতে পারে। আমার কাছে মনে হয় এটা বিভ্রান্ত ছড়ানো ছাড়া আর কোনো কিছু। ভালো থাকুন। জনগণ জামাতের ক্ষমতা দেখতে চাই, এর জন্য আমি মরতে প্রস্তুত। আমি হাদি ভাইয়ের মতো হব। দেখছেন কি দাঁড়াইলো এখানে? যে পরিচয়টা কি? আমি তারেক জিয়ার লোক। আইডি কার্ডের মধ্যে লেখা থাকবে আমি তারেক জিয়ার লোক। এটা হইলো? কিছু হইলো? কিছু হয় নাই। এই যে আমরা সবাই এই কিছুদিন তারেক রহমান সাহেব আসার পর একটা কথা আলোচনা করতেছি না, যে জয় শঙ্কর আসছে, আবার আমাদের গোয়েন্দার একজন যায়, গোয়েন্দা চিফ ওনার সাথে গোপনে বা ওপেনে দেখা করে আসছে, অনেকেই যাচ্ছে। এর মধ্যে ব্যবসায়ীরাও চলে গেছে। কোন ব্যবসায়ী? ওই সেই একই ব্যবসায়ী, বেহায়া নির্লজ্জ সেই ব্যবসায়ীরা যারা বলছিল মানে কবিতা লেখছিল। কবিতা কি? প্রথমত তুমি শেখ হাসিনা, দ্বিতীয়ত তুমি শেখ হাসিনা, দিল্লিতে তুমি শেখ হাসিনা, আর আমি গুলশানে। এই তো হয়ে গেছে কবিতা। এই যে যারা যারা দেখা করছে, এতে একটা চারিদিকে আলোচনা হচ্ছে। আলোচনাটা ভাই আবার জামাত ইসলাম থেকেও বলছে, আবার এনসিপি থেকেও বলছে, অনেকেই বলা বলি করতেছে। পুরা প্রশাসন হেইলা পড়ছে কোন দিকে? গুলশানের দিকে। আমি মনে করি এটাই দরকার ছিল তো ভাই, এটাই দরকার ছিল। মানুষ খুব সচেতন, তো যত হেইলা করবে ততই মানুষের নজর খুলবে, জ্ঞান খুলবে, বুদ্ধি খুলবে, মানুষ বুঝতে পারবে। হ্যাঁ, কারণ এইসব চোর চোরটারা যারা আগে গত 16 বছর শেখ হাসিনার সাথে ছিল, তারা যদি আইসা ভাই মনে করেন আমার পাশে দাঁড়ায় সবাই, আমার কি মনে হবে? আপনার মনে হবে না এই চোর চোরটা দলের লোক? তাই তো মনে হবে। তার মানে ব্যাপারটা কি বুঝছেন? ক্ষতিটা কোথায় হয়ে যাচ্ছে? না বুঝা ক্ষতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম না বুঝা ক্ষতি হয়ে যাচ্ছে। তো যেমন না বুঝা আরো কিছু কিছু ক্ষতি হয়ে যাচ্ছে, যেটা জাতীয় নির্বাচনে এফেক্ট করবেই। কি সেটা জানেন? ওনারা এখন ক্যাম্পিং করে বেড়াইতেছে, না ভোট দিতে হবে, সবাইকে না ভোট দিতে হবে। কেন না ভোট দিবেন? যে না ভোট না দিলে এরা বাংলাদেশ মুছা ফেলাবে, 71 মুছা ফেলাবে, 16ই ডিসেম্বর মুছা ফেলাবে, বিজয় দিবস মুছা ফেলাবে, সবকিছু মুছা ফেলাবে এরা। এরকম বোঝানো হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু সাধারণ মানুষ কি ওই বুঝের মধ্যে আছে? দেশ কি ওই পর্যায়ে আছে? না, একদমই না। তাদেরই সন্তানরা তো এই বিশ্ববিদ্যালয়ে পড়ে। যারা সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠাইতে পারছে, তারা কি আপনাদের এই কথাগুলা গিলবে? একদমই গিলবে না। আপনারা যতই বলবেন না ভোট দিতে, যতবার বলবেন ততবারই ভোট কমবে। কারণ মানুষ হ্যাঁ ভোট চায়। মানুষ চাই না গেছে হ্যাঁ মানি পরিবর্তন, হ্যাঁ মানি নতুন বাংলাদেশ, হ্যাঁ মানি আর কোন ফ্যাসিবাদের জন্ম হইবে না এই দেশে। চেষ্টা করলেও হইতে পারবে না। কেন ভাই জানেন? ওই হ্যাঁ ভোট মানে কি জানেন? একজন প্রধানমন্ত্রী শুধু প্রধানমন্ত্রী, উনি দেশের প্রধানমন্ত্রী, উনি দলের আর প্রধান থাকতে পারবে না। জ্বালাটা কিন্তু ওইখানে। আরো কি জানেন? এই যে আমাদের আর্মি বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, প্রশাসন, সবকিছু প্রধানমন্ত্রীর হাতে। ওই ক্ষমতা কায়দা নেওয়া হয়েছে, বেশ কিছু ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে। তার মানে কি জানেন? সিস্টেমটা এমন করা হয়েছে যে আপনি ইচ্ছা করলেই ইন্টারনেট বন্ধ করে দিয়া হত্যাকাণ্ড চালাইতে পারবেন না। আপনি ইচ্ছা করলেই মাঝ রাইতে সমস্ত লাইট অফ করে দিয়া, সমস্ত চ্যানেল বন্ধ করে দিয়া
সাতলা হত্যাকাণ্ড চালাতে পারবেন না। আপনি ইচ্ছা করলেই বলতে পারবেন না এই আমাদের আর্মি যাইতে পারবে না বিডিআরে, ওরা যা ইচ্ছা তাই করে নিজেরা গোলাগুলি করে মইরা যাক, তোমরা কেউ যাবা না। ওই যে আর্মিরা অপেক্ষা করতেছিল, র্যাব অপেক্ষা করতেছিল বিডিআরের ভিতরে ঢোকার জন্য, কিন্তু প্রধানমন্ত্রীর আদেশ পাচ্ছিল না। ওই ক্ষমতাটাও কাইটা নিয়ে গেছে, ওই ক্ষমতার ডানা কাইটা দিছে, তো যার জন্য না ভোটের পক্ষে ওনারা ক্যাম্পিং করতেছে। কারণ হ্যাঁ ভোট দিলে তো আর কোনো রাক্ষসের জন্ম হবে না, আর কোনো লুটেরার জন্ম হবে না। আর ওই যে দেখছেন যারা আইসা ছবি তুলতে আইছিল না, যারা পাশে দাঁড়ায়া, তারাও আর যায় কোনো কাজ করতে পারবে না। আমাদের এই দেশের ধনীরা, এই ধনীরা ভাই হচ্ছে ধান্দাবাজ। সবচেয়ে বড় ধান্দাবাজ হলো এরা কি করে জানেন? বিজনেসের সাথে সাথে দুই চারটা পত্রিকাও বাইর করে, টেলিভিশন চ্যানেল নেয়। কেন? নিজেদের গুণ গাইবার জন্য, আর যে সরকারের কাছ থেকে মদত নিবে সেই সরকারের গুণ গাইবার জন্য। এইভাবে এরা বয়ান তৈরি করে সরকার টিকায় রাখে। আর তারা যায় যখন দাঁড়াবে, গুলশানে যখন দাঁড়াবে, তখন বাংলার জনগণ কি মনে করবে? 5ই আগস্টের আগের জনগণ আর 5ই আগস্টের পরের জনগণ কেমন? এই 5টা বিশ্ববিদ্যালয় নির্বাচন দিয়া কি আপনারা বুঝতে পারতেছেন না? না বুঝলে না বুঝার ভান করেই থাকেন। দেখেন না, এই আর মাত্র কয়দিন, আর 1 মাস 5 দিন বা 6 দিন, তারপরই তো ফলাফল দেখবেন। হ্যাঁ, তারপরই ফলাফল দেখবেন। মানুষের অভিশাপ, অনেক অভিশাপের পাহাড় জমে গেছে। তো কারণ ওই রিক্সাওয়ালার কথা থেকে আপনারা বুঝেন নাই কিভাবে চিৎকার করতেছিল, কিভাবে হাহাকার করতেছিল, এবং কি বলতেছিল, দোয়া করতেছিল কার জন্য? জামাতে ইসলামের জন্য। কারণ জামাত ইসলাম অন্তত এইটুক বুঝাইতে পারছে গত 15 মাসে যে আমরা জুলুমবাজ না। ওনারা কোথাও জুলুম করে নাই, কোনো জালিয়াতি করে নাই, কারোর উপরে অত্যাচার করে নাই, কারোর কাছে চাঁদা চায় নাই, কারোর কাছ থেকে কোনো জমি দখল করে নাই। এগুলা মানুষ দেখছে, তো এগুলা মানুষ দেখা মানুষ একটা সিদ্ধান্ত নিয়ে নিছে। এই যে কিছু লোক জরিপ করতেছে না, জরিপে বলতেছে 77% পাওয়া যাবে অমুক, আর 15-17% পাবে এমুক। তারপরেই তো এই নির্বাচনটা হইলো জকসুর। ফলাফল কি? এই জরিপওয়ালারা যদি যায় এই বিশ্ববিদ্যালয়ে জরিপ করতো, ফলাফল কি হইতো? কিন্তু ওইখানে যায় নাই। গেছে কোথায় জানেন? ওই যে গোপালগঞ্জে গিয়ে জিজ্ঞাসা করছে, আমার মনে হয় যদ্দূর গোপালগঞ্জ থেকেই এই জরিপ করে নিয়ে আসছে। আমাদের এই চ্যানেলগুলোতে দেখবেন কিছু বিশেষজ্ঞ এই জরিপ টরিপ নিয়ে খুব বেশি মাথায় ঘামায়। কিন্তু আমি বিদায়ের আগে তারেক রহমান সাহেবের কাছে বলবো, দেখেন আপনার বাবা নাই, মা নাই, আপনার ভাই নাই, পৃথিবীতে আপনি একা। মা যখন বেঁচে থাকে, মার ছায়া থাকে, এবং মার ছায়ার কারণে অনেক আপদ বিপদ অটোমেটিক কাইটা যায় ভাই। মা যখন বাইচা থাকে, মা তখন তার সন্তানের জন্য ভাই সারাক্ষণ দোয়া করতে থাকে, আর ওই দোয়ার কারণে উনি বাইচা থাকে আপদ বিপদ থেকে। আজকে আপনার মা নাই, কেউ নাই, আপনি একা। তাই আপনি খুব বুদ্ধি কইরা কারেক্ট জায়গায় পৌঁছান। আপনি একটু ভাবতে চেষ্টা করেন যে দেশের মানুষ কি চায়, আপনার আশেপাশের মানুষরা যারা আছে ওরা কি চায়, এটা আপনি কানে নিয়েন না প্লিজ, আপনি এটা কানে নিয়েন না। দেশের মানুষ কি চায় সেটা ভাবেন। দেখেন, আপনারা যদি বলেন না ভোটের কথা, আপনি বলেন নাই, আপনার দলের লোকজন বলতেছে, তার মানে কেন্দ্র থেকে ইশারা আছে যে তোমরা না ভোট দাও। না ভোট দেওয়া মানে কি জানেন? আপনারা আবার চাইতেছেন শেখ হাসিনার মতো কোন স্বৈরা শাসক এই দেশের জন্ম হোক। এই ব্যাপারটা জনগণ বুঝলে আপনি বুঝবেন না কেন? আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে আপনি অবশ্যই নিয়ে আসবেন হ্যাঁ ভোট। হ্যাঁ ভোটটা যদি নিয়ে আসেন, দেখবেন রাতারাতি সবকিছু বদলে যেতে পারে। আমি মনে করি আপনি যখন বগুড়ায় যাবেন, আপনার আই হ্যাভ এ প্ল্যানের কিছুটা হলেও আপনি প্রকাশ করবেন, আর সেখানে যেন হ্যাঁ ভোটটা থাকে, জুলাই পক্ষে থাকে, হ্যাঁ ভোট এবং জুলাই পক্ষে থাকে। কেন থাকবেন না বলেন? আমি যদি আপনাকে প্রশ্ন করি, আজকে আপনি গুলশানে বসা এই যে সমস্ত মিডিয়া আপনার দিকে হেইলা গেল, এটা কি সম্ভব হইতো? আপনি কি আসতে পারতেন? আপনি কি আপনার মরা মায়ের মুখ দেখতে পারতেন যদি 5ই আগস্ট না হইতো, জুলাই অভ্যুত্থান না হইতো? আপনিই বলেন, তাহলে কেন আপনাদের লোকজন না ভোট চাইবে? নিশ্চয়ই এটা ভুল রাজনীতি। আমি মনে করি আপনার আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে হ্যাঁ ভোটটা নিয়ে আসবেন, জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে আসবেন। এর মানে এই নয় যেটা আপনাদের লোকরা বুঝাইতে চাচ্ছে আমরা 71 মানি না, আমরা 16ই ডিসেম্বর মানি না, আমরা স্বাধীনতা মানি না। এগুলা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। 71ই তো ভাই আমাদের সবকিছু, আমাদের কলিজা। 71 আমাদেরকে স্বাধীনতাই না দিছে, স্বাধীন একটা পতাকা দিছে। আর 24 কি করছে? সেই স্বাধীনতাকে, 71-এর স্বাধীনতাকে রক্ষা করছে। আপনি হিসাব মিলিয়ে নিয়েন, স্বাধীনতাকে রক্ষা করছে কারা? এই জুলাই গণ অভ্যুত্থানে যারা রাস্তায় নাইমা আইছিল, তাদেরকে বুকে ধারণ কইরা ভবিষ্যৎ রাজনীতি করবেন। কারণ খেলা চলছে অন্য লেভেলে। হ্যাঁ ভাই, খেলা চলছে অন্য লেভেলে। যে লেভেলটা আমার মনে হয় তারেক রহমান সাহেব লন্ডন থেকেই বুঝতে পারছিল, যার জন্য উনি বলছে যে আগামী নির্বাচন সহজ হবে না, কঠিন নির্বাচন হইতে যাচ্ছে। হ্যাঁ ভাই, সত্যি সত্যি কঠিন নির্বাচন হইতে যাচ্ছে, কারণ খেলা তো অন্য লেভেলে। দেখতে পাবেন আর কিছুদিন, এই তো 1 মাস 4 দিন আর 5 দিন, তারপরই প্রমাণ পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয় যা হয়েছে না পুরো বাংলাদেশেই তা হবে। জামাত জোটের প্রার্থীদের অসাধারণ সৃজনশীল সফল কৌশল, ব্যাপক সাড়া। বিএনপিকে অনেক দূর পিছিয়ে বা পেছনে রেখে জামাত অনেক দূর অলরেডি এগিয়ে গেছে। দর্শক, আল্লাহ যাদেরকে ক্ষমতা দিবেন তাদের মাথায় কত ক্রিয়েটিভ সৃজনশীল বুদ্ধি দেন, এটা আল্লাহর পরিকল্পনা। এবং যাদেরকে আল্লাহ পরাজিত করবেন তাদের ভালো কাজও কেমন যেন এলোমেলো হয়ে যায়। বিএনপির অবস্থা হচ্ছে এরকম, আর জামাতের অবস্থা হচ্ছে এরকম। আল্লাহ জামাতকে হয়তো ক্ষমতা দিবেন, জামাত যদি বড় কোনো ভুল না করে, যার ফলে রাজনীতির প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে জামাত এগিয়ে, এবং তাদের যে সিদ্ধান্ত নিয়ে হাস্যরসের সৃষ্টি হওয়ার কথা
সেই সিদ্ধান্ত এখন তাদের বিজয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, নির্বাচনে বেশ আগেই তাদেরকে এগিয়ে রাখছে। আর যে সিদ্ধান্তে বিএনপি অ্যাডভান্টেজ পাওয়ার কথা সেটা মানে কেমন যেন তারা মাখিয়ে ফেলছে। তো দর্শক দেখেন, রাজনীতিতে 5 আগস্ট পরবর্তী রাজনীতিতে নতুন একটা পারসেপশন আগে বলি, তারপরে জামাত জোটের প্রার্থীরা কি করেছে এবং এতে কতটা সাড়া পাচ্ছে এবং এটা তাদের বিজয়ের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বিএনপিকে যে এই জায়গায় পিছিয়ে ফেলছে সেটা দেখাবো হাতে কলমে। এটা একটা সুখবর যে জামাত জোটের প্রার্থীরা জিততে যাচ্ছে। রাজনীতিতে পারসেপশন হচ্ছে যে রাজনীতি টাকার খেলা, রাজনীতি করতে হলে টাকা লাগে, নির্বাচন করতে হলে টাকা লাগে। এমপি ইলেকশন করবে কারা? যাদের অবৈধ টাকা আছে। সর্বোচ্চ পারসেপশন ছিল যে না, জামাতের লোকজন ভালো, তাদের কোনো অবৈধ টাকা নেই। আর তাও জামাতের মধ্যেই পারসেপশন ঢুকে গেছিল যে প্রার্থী এমন লোকই করা দরকার যে পকেট থেকে টাকা খরচ করতে পারে। অথচ জামাতের ফিলোসফি হচ্ছে যে না, পকেট থেকে কোনো টাকা খরচ করা যাবে না, টাকা সংগঠন দিবে। কারণ নিজে যদি টাকা খরচ করে ওই টাকা উঠানোর একটা খাইশ জন্ম নিতে পারে, এই জন্য সংগঠন টাকা দিবে। এই জন্য নির্বাচনী মাসে জামাতের রোকনদের তার আয়ের একটা বড় অংশ সংগঠনকে দিয়ে দিতে হয়। কোনো কোনো ক্ষেত্রে পুরো মাসিক আয় সংগঠনকে দিয়ে দেয়। কমপক্ষে 50% অর্ধেক সংগঠনকে দিয়ে দিতে হয়, রোকনদের দিয়ে দিতে হয় বাধ্যতামূলকভাবে। আপনার বেতন যদি 1 লাখ টাকা হয়, আপনাকে 50,000 টাকা দিয়ে দিতে হবে সংগঠনকে। এইভাবে নির্বাচনী ব্যয় নির্বাহ করে। কিন্তু জামাত তো নির্বাচনী রাজনীতি অতীতে সফল নয়। কারণ অতীতে কারা সফল হয়েছে? যার কারিগরি টাকা আছে, আওয়ামী লীগ, বিএনপি। যে যত বেশি টাকার মালিক সেই তত সফল। যেমন বরিশাল অঞ্চলে একজন প্রার্থী আছে, অশিক্ষিত, আমি নাম বলবো না, আমাকে তিনি স্নেহ করেন, আমি নাম বলবো না, বিএনপি প্রার্থী, কিন্তু অনেক ধনী মানুষ, একটু ধনী না, অনেক ধনী। এখন অনেকে ধরে নিয়েছে তার যে টাকা আছে কিন্তু জিতবেন, তার টাকার সামনে অমুকে কি। এরকম একটা পারসেপশন কিন্তু আছে যে এমপি হবে কারা, নির্বাচন করবেন কারা, যার টাকা আছে। এবং এটাই সত্য যে সমাজে রাজনীতি বোঝে না, কিচ্ছু বোঝে না, শিক্ষা দীক্ষা নাই, জনসেবা বোঝে না, সে আইন প্রণয়ন করবে, আইন কি এটি বোঝে না, জুরিসপ্রুডেন্স কি, আইন প্রণয়ন করতে হলে ফিলোসফি বোঝা লাগে, সে একটা লাইন এই সম্পর্কে বলতে পারবে না। কিন্তু সে নির্বাচন করছে, নির্বাচনে খাই জন্ম নিয়েছে। কারণ কি? তার সারপ্লাস টাকা আছে। যখন কারো অতিরিক্ত টাকা থাকে তখনই সে নির্বাচনের কথা ভাবে, সে এটা জনসেবা হিসেবে কিংবা তার যোগ্যতা আছে এইভাবে সে দেখে না। এটা বাংলাদেশের রাজনীতির রিয়ালিটি, টাকার খেলা। কিন্তু 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে মানুষ তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেছে যে এই যে টাকার খেলা, এটা তো সব অবৈধ টাকা, এদেরকে আমরা কেন ভোট দিব? এবং একটা প্রজন্ম এগিয়ে আসলো যে না, টাকার খেলা দিয়ে রাজনীতি হবে না, এটার মূলোৎপাটন করতে হবে। রাজনীতি করবে সৎ লোক, যোগ্য লোক। আমার টাকা নাই, আমি স্টুডেন্ট, আমি টিউশনি করে চলি, সর্বোচ্চ আমি একটা কোচিং সেন্টার ক্লাস নেই, আমি রাজনীতিবিদ, আমি নেতা, আমি এমপি। এই মহা সাহস নিয়ে মাঠে নেমেছে অসম্ভবকে সম্ভব করার মানসিকতা নিয়ে। এবং সেই অসম্ভবকে সম্ভব করতে পারছে তারা। এখন ব্যাপক সারা পাচ্ছে জামাত প্রার্থী অসম্ভবকে সম্ভব করে। কিভাবে? আমি কয়েকটা উদাহরণ দিই। যেমন জামাত জোটে যারা আছে, জামাতের তো একটা সিস্টেম আছে, এই সিস্টেম অন্য কেউ করতে পারবে না। জামাত যেটা করে ওইটা আর এখন আমি যেটা বলবো ওইটা প্রায় একই, তেমন কোনো পার্থক্য নেই। এখন বিএনপি এখানে একদম ফ্রেমিং হয়ে যাচ্ছে। প্রথমে বিএনপিটা বলি, বিএনপি নির্বাচন করে ঋণ খেলাপি, সাদাবাজ, দুর্নীতিবাজ, কালো টাকার মালিক। টাকা আছে, ওই টাকা দিয়ে নির্বাচন করে। নমিনেশন কিনতে টাকা লাগছে না। বিএনপিতে কয়েক কোটি টাকা ছাড়া নমিনেশন পাওয়া যায় না, এটা জানেন সবাই, এটা প্রতিষ্ঠিত, রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত। এখানে তার অনেক টাকা আছে, কোটি কোটি টাকা খরচ করে নমিনেশন পেয়েছে। আর নির্বাচনী যে ব্যয়, এখানে এক একজন প্রার্থীর জন্য সর্বোচ্চ 10 টাকা খরচ করার বিধান রয়েছে। কিন্তু তারা সেখানে আপনার প্রায় 3.5 লাখ বা 4 লাখ ভোট থাকলে আপনি 35 লাখ টাকার মতো খরচ করতে পারেন। তো কিন্তু বিএনপির লোকজন 35 কোটি টাকা খরচ করতে রাজি, কোনো ব্যাপার না, 100 কোটি টাকা খরচ করতে রাজি, এবং সেটা করবে। তাদের কাছে তো আইন কানুনের কোনো বালাই নেই। তবে জনমনে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, এটা পৌঁছে দিতে হবে আপনাদেরকে যে বিএনপি মানে অবৈধ টাকা দিয়ে নির্বাচন। আর বিএনপির প্রতিপক্ষ জামাত জোট মানে নিজের টাকা নাই, জনগণের টাকা দিয়ে নির্বাচন করে, জনগণ টাকা দিয়ে তাদেরকে হেল্প করে, এবং যে জনগণ নির্বাচনের আগে তাদের টাকা দেয় তারা ভোট দিয়েও তাদেরকে বিজয়ী করবে। এই জন্যই বলছি এগিয়ে গেছে। দর্শক, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জামাত জোটের প্রার্থী। তিনি ব্যারিস্টার মানুষ, তো মনে হয় যেন অনেক টাকা পয়সার মালিক। আসলে তিনি গরিব, আমি জানি, খোঁজ নিয়েছি। গরিব মিন্স বিএনপি প্রার্থীদের তুলনায় গরিব, তার পয়সাপাতি খরচ করার মতো সক্ষমতা নেই। যার ফলে তিনি ফেসবুকে ভিডিও বার্তা দিলেন যে আমাকে হেল্প করেন, টাকা দেন। এবং তিনি যে পরিমাণ টাকা চেয়েছেন, আইন অনুযায়ী যে পরিমাণ টাকা খরচ করা যাবে সেই পরিমাণ টাকা তিনি 1-1.5 দিনই পেয়ে গেছেন। অসাধারণ। তার মানে দেখেন, যারা ব্যারিস্টার ফুয়াদের যে পরিমাণ টাকা দরকার সেটা 1 দিন 2 দিনের মধ্যেই দিয়ে দিয়েছে। এর মানে আগেভাগেই তারা জানিয়ে দিল যে আমরা সমর্থন করি, যারা টাকা দিয়েছে তারাই ভোট দিবে। যদিও টাকা দিয়েছে সারা বাংলাদেশ থেকে, কিন্তু ভোট তার নিজ এলাকায়। কিন্তু এর মাধ্যমে তার প্রতি একটা সমর্থন প্রমাণিত হল। এটা থেকে বোঝা যায় যে কারা ক্ষমতায় আসবে, কারা জিতবে। আচ্ছা, বিএনপির কোন প্রার্থী ফেসবুকে পোস্ট দিয়ে টাকা চাক না, তাকে 10,000 টাকাও দিবে না। আর ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মানুষ 10 টাকা দিয়েছে। এটা হচ্ছে সমর্থনের প্রমাণ। এইভাবে নির্বাচনী ব্যয় জনগণের বিকাশের টাকা দিয়ে নির্বাহ করা যায়, এটা অসম্ভবকে সম্ভব করা। এটাই হচ্ছে মানুষ সমর্থন করে ভোট দিবে, নীরবে নিবৃতে ভোট দিয়ে আসবে, তার প্রমাণ। তাহলে এখানেই প্রমাণিত হয়ে গেল যে বিএনপি কালো টাকা দিয়ে নির্বাচন করে, ওই টাকা উঠাতে চাইবে। আর জামাত তো নির্বাচন করে রোকনদের টাকা দিয়ে, শুভাকাঙ্ক্ষীদের ব্যয়ের টাকা দিয়ে।
ওই বিকাশে টাকা উঠানো আর জামাতের টাকা একটা সিস্টেমে উঠায় প্রায় কাছাকাছি। ওটাও জনগণের টাকা, এটাই জনগণের টাকা, কারো ব্যক্তিগত অবৈধ ইনকামের টাকা না, ব্যক্তিগত টাকা না। ফিলোসফি কিন্তু এক। বেশটা আসাদুজ্জামান ফুয়াদদের বিকাশে টাকা নেওয়া আর জামাতের রকমদের টাকা নেওয়া প্রায় কাছাকাছি। জামাতেরটা সবচেয়ে স্মার্ট, পরিশীলিত, পরিশুদ্ধ দৃষ্টিকোণ। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলছেন যে ক্রাউড ফান্ডিং থেকে 26 লাখ টাকা খরচ করবেন, পকেট থেকে 1 লাখ টাকা। এই 26 লাখ টাকা তাকে দিবে, জনগণ দিবে, এবং তিনি জনগণ সমর্থন করে বলেই তো দিবে। তাসনিম যারা ক্ষেত্রে দেখেছেন যে মুহূর্তের মধ্যেই তাকে টাকা দিয়ে দিয়েছে। এরকম মানুষ যে এই প্রার্থীদের সমর্থন করে টাকা দিয়ে সংসদে নিতে চায়, এই অসম্ভব ধারণা ঘটছে বাংলাদেশে। 50 বছর নষ্ট করেছি। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমাদের 50টা বছর নষ্ট হয়েছে। আমরা সামনে আর আমাদের যে সম্ভাবনা, সুযোগ বা যে রিসোর্স গুলি আছে, আমরা আর এগুলি নষ্ট করতে চাই না। কাজে আল্লাহর ওয়াস্তে আপনারা এগুলি বন্ধ করেন। আমি যেটা দেখছি আর কি, ধরেন এখানে একটা নতুন কৌশল অবলম্বন করছে বিএনপি পন্থী বেশ কিছু ধরেন অনলাইন অ্যাক্টিভিস্ট। তারা ধরেন মানে 2000 জুলাইয়ের মানে আন্দোলন শেষ হওয়ার আগ পর্যন্ত তাদের কোনো সারা শব্দ তেমন ভাবে ছিল না। তারা বিভিন্ন সময় আপোষ করছে, নানা রকম ভাবে ইয়ে করছে, আড়ালেই ছিল। জুলাই পরে ধরেন এক একজন বিশাল বিশাল ধরেন ইয়ে হয়ে গেছে, মানে শেট হয়ে গেছে। এরা সব বসন্তের কুটিল। আপনি যদি তাদেরকে একটু স্টাডি করেন, কিছুদিন আগে কি কথা বলছে, এখন সম্পূর্ণ উল্টা। আর আমরা যারা আছি, আমরা তো ভাই কোনো খুদ করার জন্য বলি না, যেটা সত্য সেটা বলে যাব। আমরাও জানি ওরা এখন ধরেন আমাদেরকে কাউন্টার করার চেষ্টা করতেছে। এরা গুপ্ত জামাত, এরা দেশের মধ্যে এই করতেছে, ওরা দেশের মধ্যে এইসব নানা কিছু ফালতু জিনিস আমি ইগনোর করি। তো আমি বিএনপির অত্যন্ত শীর্ষ মহলে ধরেন শীর্ষ নেতার কাছে জানতে চাইছিলাম যে এই বিষয়টা কি করতেছে এরা। এটাকে আপনার চোখ পড়ে বলে যে এরা তো আমাদের দলের কেউ না, এদের কি দলে কোনো পদ আছে না, এরা কিছু করে। আমাদের দলের পদ নাই, কিন্তু দলের পদধারী কারো পদলেখন করে তাদের কাজগুলো করতেছে। মানে ধরেন যে বিএনপির এখন স্ট্র্যাটেজি হচ্ছে যে আমরা তো ক্ষমতা আসবো, ওরা ধরেই নিছে, সো আমরা ক্ষমতা আসার আগেই এদেরকে এমন একটা ইয়ে করতে হবে যে যেন এদের গ্রহণযোগ্যতা কমে। তো সাধারণ মানুষ কি ঘাস খায়? সাধারণ মানুষ বুঝে না। না, এইটা কোনো আরেকটা জিনিস, এটা মনে হয় আজকে আমি আমার যে সাপ্তাহিক কলাম সেটাতে লিখেছি যে এরা করে কি, আগে ধরেন গত 50 বছরে আমরা কি দেখলাম, এই যে বিএনপি এবং জামাতের মধ্যে, বিশেষ করে বিএনপি জামাত, বিএনপি এবং আওয়ামী লীগ, জামাত তো হয়তো ইয়ার ব্যানারেই ছিল, অনেকটা বিএনপির পাশেই ছিল। এখন এটা যদি দেখেন, তারা একটাকে বানিয়েছিল যে এটা ব্রাহ্মণ দল আর একটা নমশূদ্র। এটা কি কিন্তু খেয়াল করেন, এই একই জিনিসটা গত 50 বছর থাকাতে এই কারণেই কিন্তু আমাদের গণতন্ত্র এখানে ফ্লারিশ করতে পারেন। আপনি যদি সবসময় দেখেন আমাদের এলিট শ্রেণী, আমাদের সুশীলরা সবসময় তারা ওইভাবে দেখতো, মানে বিএনপির কোনো পাত্তাই ছিল না। এবং একই ধরনের হুবহু দেখেন একই লোক, এরা এখন বিএনপিকে ব্রাহ্মণ বানিয়েছে, আর জামাত বা অন্যান্য যারা আছে তাদেরকে নমশূদ্র। তারা এই ধারাটা বজায় রাখতে চায়। এই যে মনে করেন যে এই যে নিহত যে কথাটা বললেন, আমরা যদি এইটাকে অ্যাড্রেস না করতে পারি তাহলে সেই একই অবস্থা হবে। তো গুড সাইন, তারেক রহমান এই কাজটা দেখিয়েছেন। কাজে আমরা এই জন্য আমি কিছুটা আশাবাদী, এবং উনি যদি ওনার যে আশেপাশে যেগুলি আছে এগুলির মুখ যদি বন্ধ করতে পারে, তাহলে কিন্তু আপনার সেই হয়তো সেই চেতনা আবার জেগে উঠবে, এবং সেটাই হওয়া উচিত। আমরা 50 বছর নষ্ট করেছি। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমাদের 50টা বছর নষ্ট হয়েছে। আমরা সামনে আর আমাদের যে সম্ভাবনা, সুযোগ বা যে রিসোর্স গুলি আছে, আমরা আর এগুলি নষ্ট করতে চাই না। কাজে আল্লাহর ওয়াস্তে আপনারা এগুলি বন্ধ করেন। এখন আর আমরা সেই ব্রাহ্মণ আর নমশূদ্রের খেলা দেখতে চাই না। সবাই সমান সমান। যেই আপনারা হয়তোবা যদি সবচেয়ে ভালো হয় জাতীয় সরকার যদি গঠন করতে পারেন, কারণ এটাতে তারেক রহমান প্রথম বলেছিলেন যে আমরা নির্বাচনের পর জাতীয় সরকার ফর্ম করব, এবং একই কথা কিন্তু ডক্টর শফিকও বলছেন এখন। কাজে দিস ইজ এ গুড সাইন। আমি এই জন্য এইসব কথাগুলি দেখে আমার কাছে মনে হয় দিস ইজ এ পজিটিভ সাইন, এবং আমরা হয়তো একটা সামনের সময়টা হয়তো ভালো হতে পারে। এখন যেভাবেই পারে নির্বাচন করে ফেলেন, এখানে তো ফাইটিং হবে। এটা শুধু আমাদের দেশে না, পৃথিবীর সব জায়গায় এটা তিক্ততা হবে, সৃষ্টি হবে। কিন্তু নির্বাচনের পর সব ভুলে গিয়ে আমার অনুরোধ বা আমাদের হয়তো যেটা অনুরোধ থাকবে, একটা জাতীয় সরকার ফর্ম করেন। না হলে কেউ, আপনি কোনো সরকারই 2 থেকে 3 বছরের বেশি টিকতে পারবে না। যদি মনে করেন বিএনপি সরকারে গেল জামাত বিরোধী দলে থাকে, কিংবা জামাত সরকারে গেল বিএনপি বিরোধী দলে থাকে, এদের উপর ভর করবে সেই আগের যে ভূতগুলি আছে, আইসা ভর করবে বিরোধী দলে। কাজে সেখানে হয়তো এমন অবস্থা ক্রিয়েট করা হবে যে এই সরকার 2 থেকে 3 বছরের বেশি টিকতে না পারে। কাজে একটা বিশেষ অনুরোধ, আপনারা এই সমস্ত কিছু ভুলে যান। এখনো একসাথে হয়ে আমার যেটা হয়তো কি বলবো, যে আমার যে আশা যেটা, যে একটা জাতীয় সরকার পরে ফর্ম করেন, যেভাবেই হোক। যদি জাতীয় সরকার ফর্মে কমপক্ষে 2টা বা 3টা টার্ম এই জাতীয় সরকার থাকে, তাহলে ইনশাল্লাহ এই যে আপনি যে জুলাই বিপ্লবের চেতনা বলছেন, সেটা তখন অক্ষুণ্ণ থাকবে। কাজেই এই কারণে যে বলবেন যে আমি হয়তো ফুললি এগ্রিড না, হয়তো চেতনাটা নিহত হয় না, এখনো হয়তো গুরুতর আহত অবস্থায় আছে। না, ধরেন আপনি যদি আমাদের প্রধান যে রাজনৈতিক দলগুলা বিএনপির কথা বলেন, জামাতের কথা বলেন, ওরা কিন্তু আওয়ামী লীগকে কানতেছে। ওরা মনে করতেছে আওয়ামী লীগের ভোট তাদের লাগবে। এখন আপনি শুধু মানে বিপরীত অবস্থাটা চিন্তা করেন যে বিএনপি রাষ্ট্র ক্ষমতা ছিল 15 বছর, বিএনপি এভাবে পতন হয়েছে হাসিনার মতো। আওয়ামী লীগ কি করতো? আওয়ামী লীগ বিএনপির ভোট আর জামাতের ভোট চিন্তা করতো? আওয়ামী লীগ চিন্তা করতো যে এরা রাষ্ট্রের শত্রু, দেশের শত্রু, এরা এত বছর এই করছে,
এদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া যায়, তাই তো করতো। তো আপনাদের 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 আপনারা কেন আওয়ামী লীগরে আপনাদের কেন এত বেআইবাদী আত্মীয় মনে হচ্ছে, আমি তো এটাই বুঝলাম না।